পদ্মকে দিয়েই ফাঁদ পেতে কৃপানকে জব্দ করছে গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জির সামনে দাঁড়িয়ে কথা বলছিল গীতা। অগ্নিজিৎ মুখার্জিকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কৃপানকে নিয়ে সে যত বড়ই আদালতে যাক না কেন কোনো লাভের লাভ করে উঠতে পারবে না। কৃপান শাস্তি পাবেই আর পাচ্ছেও, এটা পুরোপুরি জানিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জিকে। তার মধ্যে অগ্নিজিৎ মুখার্জি ওখান থেকে সরে যায়। আর স্বপ্না দেবী গীতাকে বলে, হ্যাঁ রে মা, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, তুই পারবি তো শেষ পর্যন্ত সবটা ঠিক করে রাখতে? গীতা তখন বলে, পারবো মা, পারতে যে আমাকে হবেই। যারা যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমি যাব আর তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করব আমি। হ্যাঁ, আমি কোনোভাবেই হাল ছাড়বো না, মিলিয়ে নিও তুমি আমার কথাটা। এর মধ্যেই পদ্মকে দেখে গণেশা উকিল জিজ্ঞেস করে, পদ্ম তুই কোথায় গিয়েছিলিস? পদ্ম বলে, এই তো একটু কাজে গিয়েছিলাম। এরপর গীতা পদ্মকে নিয়ে সাইডে চলে যায় আর বলে, যেমনটা বলেছিলাম তেমনটা করেছিস তো? পদ্ম তখন বলে, হ্যাঁ উকিল দিদি, তুমি যেভাবে সবটা বলেছ আমি সেভাবেই সবটা করেছি। গীতা বলে, ভেরি গুড। এর মধ্যেই স্বপ্না দেবী বলে, হ্যাঁ গো, তুমি কিছু বুঝতে পারলে ওরা কি করছে? গণেশা উকিল বলে, এটা খুব ভালো মতন বুঝতে পারছি যে বড়সড় একটা ফাঁদ পাতা হচ্ছে। আমি আমার মেয়েকে ঠিক বাঁচাবই, কেউ আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, আমি সেই ক্ষতি করতে দেব না, কোনোভাবেই দেব না। এর মধ্যেই পদ্মকে দিয়ে যেই ফাঁদটা পেটেছে গীতা সেটা নিয়ে কথাবার্তা বলতে থাকে। আর অন্যদিকে কাব্যকে নিয়ে কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জি আর জাগৃতি। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোনো জাগৃতি, আমি যেটা বলছি সেটা কান খুলে শোনো। কাব্যর সাথে স্বস্তিকের বিয়ের ব্যবস্থা করতে হবে। স্বস্তিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কাব্যর বিয়েটা আমি দিয়ে দেব। আমি আর লেট করতে চাইছি না, যত তাড়াতাড়ি সম্ভব হয় আর কি। তখনই ব্রজবালা মুখার্জি এসে বলে, সেটা সম্ভব নয়, কারণ আমার ছোট নাতি অলরেডি বিয়ে করেছে গীতাকে, আর তুই সেটা কোনোভাবেই ভাঙতে পারিস না। অগ্নিজিৎ মুখার্জি বলে, ব্রজবালা মুখার্জি, মুখ সামলে কথা বলুন, আপনি অগ্নিজিৎ মুখার্জির সাথে কথা বলছেন। তখন ব্রজবালা মুখার্জি বলে, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি, কখনো কোনো ভালো কথা বললে সেটা তোর খারাপই লাগে, তাই না? আর এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার ছোট ছেলের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তিত। আমি বুঝে নেব স্বস্তিক কাকে বিয়ে করবে, কার সাথে সুখে শান্তিতে সংসার করবে, অন্য কেউ এটা বুঝবে না। জাগৃতি বলে, মা, আপনি শুধু শুধু এইসব ব্যাপার নিয়ে কেন ঝামেলা করছেন বলুন তো? এটা কিন্তু আপনি একদমই ঠিক করছেন না। ব্রজবালা মুখার্জি বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জানবো না, তাই বলছি একদম আমার সাথে লাগতে এসো না। আর অগ্নিজিৎ মুখার্জি যদি কাব্যর সাথে স্বস্তিকের বিয়ের ব্যবস্থা করে তাহলে আদালতে মামলা দায়ের করব আমি, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার যা ইচ্ছে তুমি করে নাও, তুমি কিছুই করতে পারবে না, আমি সবটা করব। প্রলয়জিৎ তখন বলে, ভুল করছো দাদা, মস্ত বড় ভুল করছো। এই ভুলের মাসুল কিন্তু তোমাকেই দিতে হবে। ভুলে যেও না, স্বস্তিক কিন্তু গীতাকে ভালোবাসে, আর যে মানুষ যাকে ভালোবাসে তার সাথেই সুখে শান্তিতে সংসার গড়তে পারে। ভালোবাসা না থাকলে সংসার গড়ে তোলা যায় না, আর স্বস্তিককে দিয়ে তুমি এই রকম কাজ করাতে পারো না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি অবশ্যই পারি করতে, আর আমি করব। আমি স্বস্তিকের সাথে কাব্যরই বিয়ে দেব। জাগৃতি, তোমাকে যেটা বললাম তুমি সেই ব্যবস্থা করো, হাতে সময় বেশি বাকি নেই, তাই আমিও আর অপেক্ষা করতে পারছি না। জাগৃতি তখন বলে, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করছি। এর মধ্যেই তখন ব্রজবালা মুখার্জি ফোন করেছে গীতাকে আর বলে, নে কথা বলতো। অগ্নিজিৎ মুখার্জি বলে, কার সাথে কথা বলবো আমি এখন? তখনই বলে, ফোনটা ধরেই দেখো না। তার মধ্যেই ফোনটা ধরেছে অগ্নিজিৎ, আর গীতা তখন বলে, শুনলাম আপনি নাকি স্বস্তিকবাবুর সাথে আবারও কাব্যকে জুড়ে দেওয়ার প্ল্যান করেছেন। শুনুন অগ্নিজিৎ মুখার্জি, এমন প্ল্যান করবেন না যেই প্ল্যানে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনেন, কারণ এটা করলে যে আপনি কত বড় বিপদে পড়ে যাবেন আপনি নিজেও সে কথা জানেন না। তাই আপনাকে এখন আমি ওয়ার্নিং দিচ্ছি, এরপর কিন্তু আর ওয়ার্নিং দেব না। স্বস্তিক মুখার্জি আমার স্বামী, আর আমার স্বামীকে অন্য জায়গায় বিয়ের প্ল্যানিং করলে তাহলে তার পরিণাম যে কি হবে সেটা আমি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে পারি, বুঝতে পেরেছেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট করছো? তুমি জানো না আমার নাম কি? অগ্নিজিৎ মুখার্জি আমার নাম। গীতা বলে, আমার নামও গীতা, তাই আপনাকে সাবধান করে দিলাম, বলেই ফোনটা কেটে দেয়। এর মধ্যেই কোর্ট চত্বরে চলে এসেছে ভজন আর কৃপানের বাবা কিরণকান্তি ব্যানার্জি।
তখনই গীতার মুখোমুখি হয়। গীতা তখন বলে, আপনি অলরেডি বাঘিনীর গুহায় ঢুকে পড়েছেন, এখান থেকে আপনাকে বেরোতে দেওয়া যাবে না, আপনি চাইলেও আর বেরোতে পারবেন না। আপনি আপনার ছেলেকে নিয়ে যতই উচ্চ আদালতে যান না কেন, আপনাকে কিন্তু আমি হারিয়ে দিয়েছি আর দিতেই থাকবো। আপনার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তিও পাবেই। উচ্চ আদালতে গিয়ে কোনো লাভের লাভ করে উঠতে পারবেন না। আর এই যে ভজন মিত্তির, সেভাবে কোর্ট চত্বরে এখন দেখা যায় না, অবশ্য দেখা যাবেই বা কী করে, যেরকমভাবে তুমি দালালি করছো। আর কোর্ট চত্বরে তো আর দালালি করা যায় না, ওকালতি করতে জানতে হয়। আর ভজন তো আবারও গীতার উপরে রেখে যায়, বলে, এই গীতা, এই তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস, ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস, আমি কিন্তু অগ্নিজিৎ মুখার্জির জুনিয়র ভজন। আর তখন গীতা বলে, জানি তো, খুব ভালো মতন জানি, সব কথা কি আর জানি না, সেটা কি হতে পারে। তখন কিরণকান্তি বলে, তোমার বড্ড সাহস, তাই না? একবার আমি কৃপানকে বার করে নিয়ে আসি, তারপরেই সমস্ত ব্যবস্থা করব, আগে শুধু আমার ছেলেটাকে বার করতে দাও। তখন গীতা বলে, চেষ্টা করে দেখুন, পারবেন বলে তো মনে হয় না, আর পারতে পারবেনও না, কারণ আমি আছি তো, আমি আটকে দেব। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে কিরণকান্তি আর বলে, আমার সাথে অ্যাডভোকেট এলএলবির, এই যে এক্ষুনি দেখা হলো গীতা এলএলবির, ও আমাকে থ্রেট করছিল। ও বলল স্বস্তিকের সাথে নাকি কাব্যর বিয়েটা হতে দেবে না, আর কৃপানকেও ছাড়াতে দেবে না। আমি এক ঢিলে দুই পাখি মারতে চাইছি, তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে কি করতে হবে? তখনই কৃপানের বাবা বলে, শুনুন, আপনি স্বস্তিককে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যান, বুঝতে পারলেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, কেন? আমি কেন দূরে যাব? কিরণকান্তি বলে, আপনি দূরে যাবেন স্বস্তিককে নিয়ে, আর সেখানেই আমি কাব্যর সাথে স্বস্তিকের বিয়ের ব্যবস্থা করব। আর সেখানে তো গীতা যাবেই, আর যখনই গীতা আমাদের এলাকায় ঢুকে পড়বে তখন আমরা গীতাকে শেষ করে দেব, বুঝতে পেরেছেন? মেহেক পেছন থেকে অগ্নিজিৎ মুখার্জির সমস্ত কথাই শুনতে পাচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না 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 না, আমি এসব করতে পারবো না, আমি একজন অ্যাডভোকেট, আমি কোনো ক্রিমিনাল নই যে আমাকে দিয়ে আপনি এই সমস্ত কাজ করাবেন, অসম্ভব, আমি এই কাজ করতে পারবো না। তখন কৃপানের বাবা বলে, আপনাকে আমি অনেক লাখ লাখ টাকা দিয়েছি, আপনি যদি এই কাজটা করতে না পারেন তাহলে এই কিরণকান্তি ব্যানার্জি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, বুঝতে পারছেন তো? তখন কিরণকান্তির কথা শুনে ভয় পেয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কি করবো আমি এখন? আমি এত চিন্তা নিতে পারছি না, বলেই ফোনটা কেটে দেয়। তার মধ্যে মেয়েকে এসে বলে, পাপা কি হয়েছে, কার সাথে কথা বলছিলে তুমি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমাকে তো সেসব জানতে হবে না। এর মধ্যেই গীতা স্বস্তিকের কাছে চলে যায়। স্বস্তিক গীতাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলতে থাকে আর বলে, আমি আপনাকে ছাড়া বাঁচবো না লেডি সালমান খান, আমি শুধুই আপনাকে ভালোবাসি। আর এইসব দৃশ্য ভজন দূর থেকে দেখতে থাকে আর গীতাও স্বস্তিককে আপন করে নেয়।